নমস্কার, আমি রূপসী হালদার। আজকে একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি। গল্পটার নাম আমাকে দেখুন, লিখেছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়। দয়া করে আমাকে একবার দেখুন। এই যে আমি এখানে, একটু আগে আমি বাসের পাদানিতে ঠেলে ঠুলে উঠলাম। তারপর নীরের জমাট ভিড়ের ভেতরে আমি এ বগল সে বগলে তলা দিয়ে এর ওপর পায়ের ফোকর দিয়ে ইঁদুরের মতো একটা গর্ত কেটে কেটে এত দূর চলে এসেছি। বাসের রডগুলো এত উঁচুতে, আমি বেটে মানুষ, এত দূর লাগল পাই না। আমি সিটের পেছন দিক ধরে দাঁড়াই, তারপর গা ছেড়ে দিই। বাসে ঝাঁকুনিতে যখন আমি দোল খাই, আশেপাশে মানুষের গায়ে ভর দিয়ে টাল সামলাই, তখন আমার আশপাশের লোক কেউ খুব একটা রাগ করে না, কারণ আমার ওজন এতই কম যে কারোর গায়ে ঢলে পড়লেও সে আমার ভার বা ধাক্কা টেরি পায় না। হ্যাঁ, এখন আমি বাসের পেছন দিকটায় একটা সিট চেপে ধরে দাঁড়িয়ে আছি। আমার দুধারে পাথরের মতো উঁচু উঁচু সব মানুষ। তারা আমাকে এত ঢেকে আছে যে বোধহয় আমাকে দেখাই যাচ্ছে না, কিংবা দেখলেও লক্ষ্য করছে না কেউ। এতটাই মুশকিল। আমাকে অনেকেই দেখে কিন্তু লক্ষ্য করে না। এখন আমি যার পাশে দাঁড়িয়ে আছি কিংবা যার মুখোমুখি, তারা আমাকে হয়তো দেখছে, কিন্তু নির্লিপ্তভাবে, যেন আমি না থাকলেও কোনো ক্ষতি বা লাভ ছিল না। তার কারণ বোধহয় এই যে আমার চেহারায় এমন কিছু নেই যাতে আমাকে আলাদা করে চেনা যায়। হ্যাঁ মশাই, আমি 5 ফুট 2 ইঞ্চি লম্বা, রোগাই, তবে খুব রোগা নয় যে চোখে লাগে না, কালোই, তবে খুব কালো নয় যে আর একবার তাকিয়ে দেখা যাবে না। 40 বছরের পর আমার মাথা ক্রমে ফাঁকা হয়ে চুল পাতলা হয়ে এসেছে, অথচ টাকও পড়েনি। টেকো মানুষগুলোকেও কেউ কেউ দেখে, আর তার ওপর আমার মুখখানা, সেটা না হয় খুব কুৎসিত না সুন্দর। আমার নাক থ্যাবড়া নয়, চোখও নয়, বড় বড়ও নয়, আবার কুতকুতেও নয়। কাছেই এই যে ভিড়ের মধ্যে আমি দাঁড়িয়ে আছি, দুধারে উঁচু উঁচু মানুষ, এই ভিড়ের মধ্যে কেউ কি আমাকে দেখছে? দেখছেন না, কিংবা দেখলেও লক্ষ্য করছেন না, আমি জানি। আমার বিয়ের পর একটা খুব মর্মান্তিকর ঘটনা ঘটেছিল। বৌভাতের 2-1 দিন পর আমি আমার বউকে নিয়ে একটু বাজার করতে বেরিয়েছিলাম, আর কয়েকদিন পর দিরাগমনে শ্বশুর বাড়িতে যাব। সেই কারণেই কিছু নমস্কারের কাপড় চোপড় কেনা দরকার ছিল। রাস্তায় বেরিয়ে আমি আমার বউকে জিজ্ঞাসা করলাম, নিউ মার্কেটে যাবে? আমার যে অবস্থা, তাতে নিউ মার্কেটের বাজার করার কোনো অর্থ হয় না। বরাবর আমার বাসার কাজে কাঠরার সস্তা কাপড় চোপড় কিনি। তবু যে আমি এই কথা বলতেছিলাম, তার 1 নম্বর কারণ ছিল যে আমার বউটি ছিল মফস্বলের মেয়ে, নিউ মার্কেট দেখেনি। আর 2 নম্বর কারণ হলো আমার শ্বশুরবাড়ির দিকটা আমাদের তুলনায় বেশ একটু পয়সাওয়ালা। আমি নিউ মার্কেটের কথা বললাম যাতে আমার নতুন বউটি খুশি হয়, আর শ্বশুরবাড়ির লোকেরা যখন শুনবে কাপড় চোপড় নিউ মার্কেট থেকে কেনা হয়েছে, তখন তাদের ভ্রু একটু ঊর্ধ্বগামী হবে। কিন্তু এই নিউ মার্কেটের প্রস্তাবটা একটা মারাত্মক ভুল হয়েছিল, কারণ ওখানে না গেলে ঘটনাটা বোধহয় ঘটতই না। ব্যাপারটা হয়েছিল কি, নিউ মার্কেটে ঢোকার পর ঝড়মারির দোকান পয়সার দেখে আমার বউ মুগ্ধ হয়ে গেল। সে কোনো দোকানের সামনে দাঁড়ায়, তারপর শোকেসে রেখে এক পা করে হাঁটে, তারপর আবার আমার দিকে তাকাতে ভুলে গেল। তখন আমার নতুন বউ, কাজে আমার অভিমান হওয়া স্বাভাবিক। আমি তাকে এটা ওটা দেখে একটু মাতবাড়ির চেষ্টা করলাম বটে, কিন্তু সে বিশেষ কোনো জিনিসের দিকে মনোযোগ না দিয়ে সব কিছুই দেখতে লাগলো। অভিমানটা একটু প্রবল হতেই এক সময় আমি ইচ্ছে করেই হাঁটার গতি খুব কমিয়ে দিলাম, কিন্তু বউ সেটা লক্ষ্য না করে নিজের মনে হাঁটতে লাগলো। তার দেখে এক সময় আমি একদম থেমে গেলাম, কিন্তু বউ হাঁটতেই লাগলো। দোকান পসারের দিকে তার বিহ্বল চোখ, আর গার্ড অফ ওয়ান দেওয়ার সময়ে সোলজাররা যেমন হাঁটে তেমনই তার হাঁটার ভঙ্গি। আমি দূর থেকে দেখতে লাগলাম আমার বউ যেন ঝলমলে আলোর মধ্যে লোকজনের ভিড়ে ঠেলে হেঁটে যাচ্ছে। মাঝে মাঝে সে কথাও বলছিল বটে, আমি তার সঙ্গে আছি ভেবে, কিন্তু সত্যি আমি আছি কিনা সেটা সে লক্ষ্য করলো না। এভাবে বেশ কিছুক্ষণ যাওয়ার পর সে কি একটা জিনিস দেখে খুব উত্তেজিতভাবে আমাকে দেখানোর জন্য মুখ ফিরিয়ে আমাকে খুঁজতে গিয়ে দাঁড়িয়ে পড়ল। চারিদিকে চেয়ে অকুল হয়ে খুঁজতে লাগলো আমাকে। তখনই মজা করার একটা লোভ আমি আর সামলাতে পারলাম না।
নিউ মার্কেটে যে গোলকধাঁধার মতো গলিগুলোতে আছে তার মধ্যে সেটা আমার সামনে ছিল। আমি তার মধ্যে ঢুকে পড়লাম। এবার মফস্বলের মেয়েটা খুঁজুক আমাকে, যেমন সে আমাকে লক্ষ্য করছিল না তেমন বুঝুক মজা। আমি আপন মনে হাসলাম। আমি উঁকি মেরে দেখলাম আমার বউটা কান্না মুখে চারিদিকে চাইতে চাইতে ফিরে আসছে দ্রুত পায়ে। আমার কষ্ট একটু হলো ওর মুখ দেখে, তবু আর একটু খেলিয়ে ধরা দেব বলে আমি গলির মধ্যে ঢুকে গেলাম। আর ও দিশাহারার মতো এদিক ওদিক অনেকবার হাঁটলো, এই গলিতে সে গলিতে খুঁজতে লাগলো আমাকে। আমি ওকে চোখে চোখেই রেখেছিলাম। একসময় বুঝতে পারলাম যে এবার আমাকে না পেলেও ও কেঁদেই ফেলবে, এমন করুণ হয়ে গেছে ওর মুখশ্রী। চোখ দুটোই ছলছল হয়ে লাল হয়ে গিয়েছিল। তাই এক সময়ে ও যে গলিতেই হেঁটে যাচ্ছিল, আমি পা চালিয়ে অন্য গলি দিয়ে সেই গলিটার উল্টো দিক দিয়ে ঢুকলাম। তারপর হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে রইলাম। বিপরীত দিক থেকে ও হেঁটে এলো, ঠিক মুখোমুখি দেখা হলো আমাদের। এমনকি ও আমার 1 ফুট দূরত্বের ভেতর দিয়ে হেঁটে গেল, তবু আমাকে চিনতে পারলো না। আমি খুব অবাক হলাম, এ কি, আমাকে দেখেনি? আবার আমি অন্য পথ দিয়ে তাড়াতাড়ি গিয়ে অন্য এক গলিতে একটা কাচের বাসনের দোকানের সামনে কড়া আলোয় দাঁড়ালাম। ঠিক তেমনই ও উল্টো দিক থেকে হেঁটে এলো। চারদিকে লোকজন লক্ষ্য করলো। আমার চোখ ওর চোখ পড়লো, কিন্তু এবার আমাকে পেরিয়ে গেল। এমনকি পেরিয়ে গেল, এবার পিছু ফিরেও দেখলো না। এরকম কয়েকবার আমাদের দেখা হলো, কখনো বইয়ের দোকানের সামনে, কখনো ফলের দোকান কিংবা পুতুলের দোকানের সারিতে, কিন্তু আমাকে কোনো বারোই চিনতে পারলো না। উদ্ভ্রান্তভাবে আমাকে খুঁজতে খুঁজতে আমাকেই পেরিয়ে গেল। তখন আমি ভাবলাম, মফস্বলে এই মেয়েটা খুব ঘোরেল। আমি ইচ্ছে করে লুকিয়েছিলাম, বুঝতে পেরে এখন ইচ্ছে করে চিনতে পারছে না। কিন্তু ওর মুখের করুণ এবং ক্রমে করুণতর অবস্থা দেখে সে কথাটা সত্যি বলে মনে হচ্ছিল না। তবু আমি অবশেষে একটা ঘড়ির দোকানের সামনে ওর রাস্তা আটকে দাঁড়িয়ে গেলাম। বললাম, এই যে। ও ভীষণ চমকে গিয়ে অবাক হয়ে আমাকে দেখলো। বেশ কিছুক্ষণ দেখে তারপর ভীষণ জোরে শ্বাস ফেলে কেঁপে কেঁপে এসে বলল, তুমি তুমি কোথায় ছিলে তুমি? আমি কতক্ষণ তোমাকে খুঁজছি। এই যে আশ্চর্য! তখন আমার মনে হলো ও সত্যি কথাই বলেছে। বাসায় ফেরার সময় ওকে আমি বললাম যে ওর সঙ্গে ওই লুকোচুরি খেলার সময় আমি বারবার ওকে ধরার সুযোগ দিয়েছি। ওর সামনে দাঁড়িয়েছিলাম আমি। এই প্রথমটাই বিশ্বাসই করলো না, কিন্তু আমি বারবার বলতেও ও খুব অবাক হয়ে গেল। সত্যি? তাহলে তুমি আর কখনো লুকিও না। এরকমটা করাটা বিপজ্জনক। বেদে ভাই কন্ডাক্টর, এইখানে আমি নেমে যাব। দেখি দাদা, দেখবেন ভাই আমার চশমাটা সামলে। ওই দেখুন, কেউ আমার কথা শুনলই না। আমি নামার আগে কন্ডাক্টর বাস ছাড়ার ঘন্টি দিয়ে দিল। গেট আটকে ধুমসোর মতো লোকটা অনড় হয়ে রইল, আর হাওয়ায় শার্ট পরা ছোকরাটা কুনোয়ের গুঁতোয় চশমাটা দিল বেঁকিয়ে। তাই বলছিলাম যে কেউ আমাকে লক্ষ্য করে না, বাসেও না, ট্রামেও না, রাস্তাঘাটেও না। আজকের দিনটা বেশ ভালোই, ফুরফুরে হাওয়ার রোদ দিয়ে মাখামাখি একটা আদুরে আদুরে গা ঘেঁষা দিন। শরৎকাল বলে গরমটা খুবই নিস্তেজ। এখনই রাস্তা দিয়ে হেঁটে যেতে আমার বেশ ভালোই লাগছে। ওই যে একটু দূরে একটা ক্রসিং, আর তারপরে আমার অফিস। এই দেখো, আমি ক্রসিংটার কাছে এসে রাস্তা বেরোবার জন্য পা বাড়াতেই ট্রাফিক পুলিশ হাত নামিয়ে দিল। আমার পার হবার রাস্তাটা আটকে যখন চলন্ত গাড়ি আর গাড়ি। কেউ ভাই, ট্রাফিক পুলিশ, আমি যে রাস্তা পেরোচ্ছি তা কি দেখতে পাওনি? আর একটু হাতখানা তুলে রাখলে কি ভেঙে যেত? কি লিফট দাঁড়িয়ে আছি আমি, দোতলায় উঠছি। এই লিফটটা বোধহয় 100 বছর পুরনো, আর চারদিকে কালো লোহার গ্রিল, ঠিক একখানি খোলামেলা খাঁচার মতো। মাঝে মাঝে একটু কাঁপে আর খুব ধীরে ধীরে ওঠে। গত 13 বছর ধরে আমি এই লিফট বেয়ে উঠছি। এই 13 বছর ধরে আমাকে সপ্তাহে 6 দিন লিফটম্যান রামস্বরূপ আভো গিয়ে ওপরে তুলছে। কি বলো ভাই রামস্বরূপ, তুমি তো আমাকে বেশ ছোটটি দেখেছিলে যখন আমার বয়স 24 কি 27। যখন আমার ভালো করে বুড়োটে খাপ
ছাপ পড়েনি মুখে। এখন বলো তো আমার নামটা কি? যদি সত্যি জিজ্ঞাসা করি তাহলে এক্ষুনি রামস্বরূপ হা হা করে হেসে উঠে বলবে, আরে জরুর, আপনি তো অরবিন্দ বাবু। কিন্তু মোটেই তা নয়, কোনো কালই আমি অরবিন্দ ছিলাম না। আমি চিরকাল সেই ছেলেবেলা থেকেই অরবিন্দ অরবিন্দ বসু। আমার চাকরি ব্যাংকে, দোতলায় আমার অফিস। আগে আমি অন্যান্য ডিপার্টমেন্টে ছিলাম। গত 10 বছর ধরে আমি বসছি ক্যাশে। আমি খুব চটপট টাকা গুনতে পারি, হিসেবেও আমি খুব পাকা। তাই ক্যাশ থেকে আমাকে অন্য কোথাও পাওয়া হয় না, হলেও আবার ফিরিয়ে আনা হয়। 10 বছর ধরে আমি খুবই দক্ষতার সঙ্গে ক্যাশের কাজ করছি। কখনো পেমেন্ট, কখনো রিসিভিং। পেমেন্টের বেশি, কারণ ওইখানে সবচেয়ে সতর্ক লোকে দরকার হয়। একটা তারের খাঁচার মধ্যে আমি বসি। আমার বুকের কাছে থাকে অনেক খোপলাওয়ালা একটা ড্রয়ার, আর তার মধ্যে কোনোটায় টাকার নোট, কোনোটায় আবার খুচরো পয়সা রয়েছে। তাই আমি নির্ভুলভাবে চোখ বুজে বলতে পারি। পেমেন্টের সময় আমি ড্রয়ার খুলে গুনে টাকা বের করি, তারপর ড্রয়ার বন্ধ করি, তারপর আবার গুনি, তারপর টাকাগুলো নিয়ে পেমেন্টের জন্য হাত বাড়াই। টোকেন নিয়ে আবার ড্রয়ার খুলি, টাকা বের করি, গুনি, তারপর আবার এইভাবেই চলতে থাকে। সামনের ঘুলগুলিতে দিয়ে যারা আমাকে দেখে তাদের সম্ভবত খুবই ক্লান্তিকর লাগে আমাকে। ইস, লোকটা কি একঘেয়ে ভাবে কাজ করছে, কি একঘেয়ে। ঘুলঘুলি দিয়ে তারা আমাকে দেখে কিন্তু মনে রাখে না। রামবাবু আমাদের পুরনো বড় খদ্দের। প্রকাণ্ড একখানা কারখানা রয়েছে, এজেন্টও তাকে খাতির করে। খুব খুঁতখুঁতে লোক, বেশিরভাগ সময়ই লোক না পাঠিয়ে নিজেই এসে চেক ভাঙিয়ে নিয়ে যান। আমি কতবার তাকে পেমেন্ট দিয়েছি দেখেছি, তিনি গুলগুলি দিয়ে প্রসন্ন হাসি মুখে ধন্যবাদ দিয়েছেন। একবার আমার বড় শালা কলকাতায় বেড়াতে এসে অনেক টাকা উড়িয়েছিল। সেবার সে আমাকে নিয়ে যায় পার্ক স্ট্রিটের বড় একটি রেস্তোরাঁয়। সেখানে গিয়ে দেখি রামবাবু একা বসে আছেন, হাতে সাদা স্বচ্ছ জিভ, খুব স্বল্পালু চোখ। সত্যি বলতে আমি ভাগ্যহীনের কথা মতো বড় একটা ভাবিনি। অন্তত সে কারণে রামবাবুর সঙ্গে দেখা করার কথা আমার মনেই হয়নি। আমি পুরনো চেনা লোক দেখে এগিয়ে গিয়েছিলাম। রামবাবু ভ্রু তুলে বললেন, কোথায় দেখেছি বলুন তো, মনেই পড়ছে না। তখন শালার সামনে ভীষণ লজ্জা করছিল আমার। লোকটা যদি সত্যি চিনতে না পারে, যদি সত্যি এমন অহংকারী হয়ে থাকে লোকটা, তবে আমার বেইজ্জতি হয়ে যাবে। তখন আমি মরিয়া হয়ে আমার ব্যাংকের নাম বললাম যে আমি ক্যাশিয়ার। সঙ্গে সঙ্গে পরিষ্কার জিনের মতো স্বচ্ছ হয়ে গেল তার মুখ। প্রসন্ন হেসে বললেন, চিনেছি। কি জানেন, ওই ঘুলগুলি আর ওই কাচের মধ্যে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি, তাই হঠাৎ এই জায়গায় বুঝতেই পারলাম না। আসল কথা হলো ওই পজিটিভ পাসপোর্টেটিভ, ওটা ছাড়া মানুষের আর আছেটাই কি যে তাকে চেনা যাবে? ওই খাঁচার মধ্যে ঘুলগুলির ভেতর দিয়ে যেমন আপনি, তেমনি দেখুন না, এই কোট প্যান্ট টাই আর টাক মাথা, এর মধ্যে দিয়ে আমি। এসব থেকে আমি আলাদা করে কেমন করে? এসব থেকে যদি আলাদা করে নেই, তবে দেখবেন আপনি আর আমি, আমাদের কোনো সত্যিকারের পরিচয় নেই। এই দেখুন না, একটু আগেই আমি পারস্পেক্টিভের কথা ভাবছিলাম। ছেলেবেলায় আমরা থাকতাম রেল কলোনিতে। আমার বাবা ছিল টালিক্লালের চাকরি। কাটিহারে আমাদের রেল কোয়ার্টারের প্রায় পাশের বাড়ি থেকে একটি মেয়ে আসতো। তার সৎ মা বলে বাসায় আদর ছিল না। আমাদের বাসায় রান্নাঘরে উনুনের ধারে আমার মায়ের পাশটিতে হেসে সে মাঝে মাঝে বসতো। জড়সড়ো হয়ে ছেঁড়া ফ্রকে হাঁটু ঢেকে পরোটা বেলে দিত। কখনো আবার কাঁদুনের ছোট বোনটাকেও কোলে করে ঘুরে ঘুরে ঘুম পাড়াতো। মা আমাকে বলতো, ওর সঙ্গে তোর বিয়ে দেব। সেই শুনে সেই মেয়েটাও আমাকে ভালো করে দেখতাম। আর কি যে নেশা লেগে যেত, কি করুণ কৃষ্ণ খড়ি করা মুখখানা, আর কি তিরিয়ে সুন্দর, যেন পৃথিবীতে বেশ দিন থাকবে বলেও ও আসেনি। রামবাবু একটু বলে দীর্ঘশ্বাস ছাড়েন, আর আমি ব্যাকরণে জিজ্ঞাসা করলাম, তারপর কি হলো? সে কি মরে গেছে? রামবাবু মাথা নাড়লেন, না না, মরবে কেন? তাকে আমি বিয়ে করেছি, বড় হয়েছে, সে এখন আমার বউ। ইয়া প্লেটায় মোটা হয়ে গেছে,
বদমেজাজি আমাকে খুব শাসনে রাখে। কিন্তু যখন দেখি ফ্রিজ খুলছে, গয়না ঘাটাচ্ছে, চাকরদের বকছে, কিংবা সোফা কারের বদলে গাড়ি বের করছে, তখন কিছুই বিশ্বাস হয় না যে এই যে সেই বেলি, যার সুখের সবাই মা দুটো কমলালেবু দিয়ে এসেছিল বলে একবার এসেছিল, আজ দেখুন খুব ঝগড়া করে বেরিয়েছে ওর সঙ্গে। মনটা খিচিয়েছিল, সেই ভালোবাসা কোথায় উবে গেল এখন? কিন্তু এখানে নির্জনে বসে সেই পুরনো দিন, উনুনের ধারে বসে থাকা ছেঁড়া ফ্রকে হাঁটু ঢেকে ওর বসার ভঙ্গি মনে পড়ে গেল। মনে পড়ল আমার মায়ের মুখ, সেই মুখ বড় মায়া মমতা ভরা। ওর বাসার দিন ভঙ্গিটুকু চেয়ে দেখেছে। এমনই আবার এখন ভালোবাসার ছন্ন স্বচ্ছ ঝিল মুখে নিয়ে হাসলেন, বলেন, ওই যে ঘুরগুলিটা, যেটার ভেতর দিয়ে আপনাকে দেখি, সেটাই আসল ওই ঘুরগুলিটা। ওই যে 23-24 বছর বয়সী ছেলেটা এখন পেমেন্টের জন্য দাঁড়িয়ে আছে, পিতলের টোকেনটা টুকটুক করে অন্যমনস্কভাবে ঠুকছে কাউন্টারের কাঠে। ও আমাকে চেনে। ওর বাবা আছে পুরনো গাড়ি কেনাবেচার ব্যবসা। আগে ওর বাবা আসতো, আজকাল ও আসছে ব্যাংকে। মাঝে মধ্যে চোখে চোখ পড়লে আমি হেসে জিজ্ঞেস করি, কি বাবা ভালো তো? ও খুশি হয়ে ঘাড় কাত করে, বলে হ্যাঁ। কিন্তু আমার সন্দেহ হয় যে একদিন যদি হঠাৎ করে এখান থেকে আমাকে সরিয়ে নেওয়া হয় এবং মোটামুটি সাধারণ চেহারায় কোনো লোককে বসিয়ে দেওয়া হয় এই জায়গায়, তবে এই বুঝাতেই পারবো না তফাৎটা। তবে এরা বুঝতেই পারবে না সেই তফাৎটা। তখনও ও অন্যমনস্কভাবে পিতলের টোকেনটা ঠুকবে কাঠের কাউন্টারে অন্যমনস্কভাবে চেয়ে থাকবে। চোখে চোখ পড়লেও সেই নতুন লোকটার দিকে চেয়ে অপরিচিতের মতো একটু হাসবে। ধরতে ভুলটা ধরা পড়তে একটু সময় লাগবে ওর, কারণ ও তো সত্যিই আমাকে কখনো দেখেইনি। ও হয়তো ওর নতুন প্রেমিকাটির কথা ভাবছে এখনো। শিগগিরই ওর একটা স্কুটার কিনবে। ও ঘাড় ফিরিয়ে রিসেপশনের মেয়েটির দিকে কয়েক পলক তাকালো, তারপর ঘড়ি দেখলো, একবার টোকেনটার নম্বর দেখে নিল, ঘুরগুলির ভেতর দিয়ে দেখলো আমার দুখানা হাত ক্লান্তিভাবে মোটা এক গছা টাকা গুনছে। ও আমার মুখটা এক পলক দেখেই চোখটা ফিরিয়ে নিল। কিন্তু আমি জানি যে ও আমাকে দেখলো না। আর 15 মিনিট পরে দুটো বাজবে, তখন আমি ক্যাশ বন্ধ করে নিচে যাব টিফিন করতে। তখন যদি ও আমাকে রাস্তায় দেখতে পায়, আমি ফুটপাতের দোকানে দাঁড়িয়ে থিন এরাকুট আর ভাঁড়ের চা খাচ্ছি, তখন কি আমাকে চিনবে ও? কলা কত করে হে? 40 পয়সা জোড়া। বলো কি? হ্যাঁ হ্যাঁ। বর্তমানে যে, তা আমি জানি। বর্তমান কি? আমি চিনি না। ও সুন্দর হলুদ রং মিশ্রণ গা, প্রকাণ্ড চেহারা, বর্তমান দেখলেও চেনা যায়। তা আজ অবশ্য আমার কলা খাওয়ার তারিখ নয়, গতকাল তো খেয়েছি। আমি 2-1 দিন পর পর কলা খাই। দাও না একটা। না না, ওইটা একটাই, ওই যে 20 পয়সার ভাই। আহা বেশ কলা, চমৎকার। খাবার সময় যাওয়ার পরও আমি অনেকক্ষণ খোসাটা হাতের মুঠোয় ধরে রাখলাম স্মৃতিচিহ্ন হিসেবে। 10-15 মিনিট একটু এদিক ওদিক ঘুরে বেড়ালাম। কলার খোসাটা আমার হাতেই ধরা। আমার চারপাশে নিরুত্তেজনভাবে লোকজন হেঁটে যাচ্ছে, খুবই নির্বিকার তাদের মুখ চোখ। ওরা কখনো যুদ্ধ বিগ্রহ করেনি, দেশ বা জাতির জন্য প্রাণ দিতে হয়নি ওদের। এমনকি খুব কঠিন কোনো কাজও এরা সমাধনা করেনি সবাই মিলে। যাত্রা মোড়ে এসেছে আস্তে আস্তে, অন্তভাবনায় মগ্ন হয়ে হেঁটেই চলেছে। এদের এদের অন্যের সম্পর্কে নিষ্পৃষ্ট থাকে। এদের সময়ের জ্ঞান নেই। 1970 বলতে এরা একটা সংখ্যা মাত্র বোঝে, 2000 বছরের ইতিহাস বোঝে না। এদের কাছে টেলিপ্যাথি কিংবা ক্লিকরো যেমন শব্দ, ভারতবর্ষ ঠিক তেমনি একটা শব্দ। দয়া করে আমাকে একটু দেখুন। এই যে আমি, অরবিন্দ বসু। এই যে না লম্বা, না রোগা, না ফর্সা একজন লোক। আমি টেলিপ্যাথি নই, ক্লিকরো নই, ভারতবর্ষও নই। ওই শব্দ দুটোর সঙ্গে অরবিন্দ বসু
এই শব্দটা একটু তফাৎ আছে, কিন্তু তা কি আপনি কখনো ধরতে পারবেন? যাকগে, সেসব কথা। মাঝে মাঝে আমারও সন্দেহ হয়, আমি কি সত্যি আছি নাকি নেই। ব্যাঙ্গের এই ঘরগুলো দিয়ে লোকে হাত এগিয়ে টাকা গুনে নেয়, কেউ কেউ মৃদু হেসে ধন্যবাদ দেয়, কিন্তু লোক বদল হলেও তারা অবিকল এইভাবেই হাত বাড়িয়ে টাকা গুনে নেবে, আর কেউ কেউ ধন্যবাদ দিয়ে যাবে। খেয়ালই করবে না ঘরগুলির ওপাশে বিরাট পরিবর্তন ঘটেছে। নিউ মার্কেটের ঘটনার কথাই ধরুন না, আমার বউ হেঁটে হেঁটে আমাকে খুঁজছে, আমাকে সামনে দেখে চোখে চোখ রেখেও পেরিয়ে যাচ্ছে আমাকে। ভাবছি কি আশ্চর্য, লোকটা কোথায় গেল। খুব যত্নের সঙ্গে কলার খোসাটা আমি ফুটপাতের মাঝখানে রেখে দিলাম। উদাসীন মশাইরা যদি এর ওপর কেউ পা দেয় তাহলে পিছলে পড়ে যেতে যেতে আপনি হঠাৎ চমকে উঠে আপনার সদ্বিত ফিরে পাবেন। যদি খুব বেশি চোট না পান আপনি, যদি পড়ো হয়েও সামলে যান, তাহলে দেখবেন আপনার মস্ত লাভ হবে। আপনি চারপাশে চেয়ে দেখবেন, কোথাও কোন রাস্তা দিয়ে আপনি হাঁটছেন তা মনে পড়ে যাবে। দুর্ঘটনা গুরুতর হলে আপনার হাত পা কিংবা মাথা ভাঙতে পারত ভেবে আপনি খুব সতর্ক হয়ে যাবেন। আপনার বিপজ্জনক চারপাশের সম্বন্ধে হয়তো আপনার ভেতরকার ঘুমন্ত আমিটা জেগে উঠবে, ভাববে বেঁচে থাকা কত ভালো। তখন হয়তো মানুষের সম্বন্ধে আপনি আর একটু সচেতন হয়ে উঠবেন, এবং বলা যায় না, আপনার হয়তো এই কথাও মনে পড়ে যেতে পারে, আজ হচ্ছে 1970 সালের 16ই জুলাই, আপনার বিয়ের তারিখ। সেটা আপনি একদম ভুলে গিয়েছিলেন, এবং সেই সালে আপনার বছর বয়স 40 পার হলো। তখন মশাই ভেবে দেখবেন এই যুদ্ধ এবং বিপ্লবহীন ভারতের একটি নিস্তেজ দুপুরের রাস্তায় কলার খোসা ফেলে রেখে আপনি আপনার খুব উপকার করেন। আমি আপনার খুব অপকার করিনি। আপনি কি এখন চাঁদের কথা ভাবছেন, আর 3জন দুঃসাহসী মানুষের কথা? ভাববেন না মশাই, ওসব ভাববেন না। কি কাজ আমাদের এসব ভেবে? খামোকা মানুষ এসে খামোকা মানুষ এসে এত ভয়ঙ্কর উত্তেজিত হয়ে পড়ে, আর তারপর ভীষণ অবসাদ আসে এক সময়ে। ওদের খুব ভালো যন্ত্র আছে, আর ওরা কি চাঁদে নেমে যাবে, তারপর আবার ঠিকঠাক ফিরেও আসবে। কিন্তু সেটা ভেবে আপনি অযথা উত্তেজিত এবং অন্যমনস্ক হবেন না। রাস্তা থেকে চলুন, রাজভবনের সামনে বাকিটা ঘুরতেই দেখুন কি সুন্দর খোলা প্রকাণ্ড ময়দান, উদম আকাশ। কাছাকাছি যে সবগুলো মানুষ আসছে তাদের দেখিনি। চিনে রাখুন দূর দূরান্ত সমস্ত অন্যের মুখ, যেন যে কোনো জায়গায় দেখা হলে আবার চিনতে পারেন। খুব সুন্দর বিকেলে ময়দানের কাছাকাছি আমি আপনার পাশে হাঁটছি। আমাকে দেখুন, এই তো আমি আমার অফিস থেকে বেরিয়েছি, একটু আগেই বেরিয়েছি আজ খেলা দেখতে যাব বলে। মনে হচ্ছে আপনিও ওই দিকেই না, এই দিকেরই না। দেখুন কি আহাম্মক ছেলেটা, অফসাইডে দাঁড়িয়ে সুন্দর চান্সটা নষ্ট করে দিল। আর মাত্র 10 মিনিট আছে, এখনো গোল হয়নি। আর ওই ছেলেটা, হায় ঈশ্বর, কে ওকে ওই লাল সোনালি জার্সি পরিয়েছে, ওকে বের করে দিক মাঠ থেকে। দিনটা মশাই আপনারা চোস্ত গালাগালিতে ওরও ভূত ভাগিয়ে আমার জিভে আবার খারাপ কথাগুলো আসে না, কিন্তু দেখুন রাগে আমারও হাত পা কাঁপছে। আজ সকাল থেকেই চাঁদ আর 3জন দুঃসাহসী মানুষের কথা ভেবে ভেবে আমার নার্ভগুলো অসাড় হয়ে আছে। তার উপর দেখুন এই ফালতু টিমটা আমার দলের কাছ থেকে নিয়ে যাচ্ছে একটা পয়েন্ট। কি সাংঘাতিক! ওদিকে আর 8 কি 9 মিনিট আছে সময় মাত্র। কি বলেন দাদা, গোল হবে? কি করে হবে? খুদে টিমটার সব খেলোয়াড়ই পিছিয়ে এসে দেওয়াল তৈরি করেছে গোলের সামনে, আর ওরা খেলছে দেখুন না। কি বলবে যে গোল দেওয়ার ইচ্ছে আছে? ওই যে ছেলেটা অফসাইডে দাঁড়িয়ে দিনের সবচেয়ে সহজ চান্সটাকে মাটি করে দিল। আমার ইচ্ছে করছে ওর সামনে গিয়ে বলি, এই আমাকে দেখো, আমি অরবিন্দ বাবু, এই টিমটাকে আমি ছেলেবেলা থেকে সাপোর্ট করে আসছি। চিনতে ঠাকুরপোকে ভোগ করেছি, জিতলে ঠাকুরকে ভোগ দিয়েছি, হারলে সুইসাইডের কথা ভেবেছি। তা বাবু, তুমি কি বোঝো সেসব? তুমি তো জানোই না যে আমি এই ভিড়ের মধ্যে বিশেষ একজন। কি রকম দুঃখ নিয়ে ছলছলের চোখে ঘড়ি দেখছি। অবশ্য তাতে কার কি আসে যায়, আমি কাঁদি বা হাসি কিংবা যাই করি, কেউ তো আর আমাকে দেখছে না।
না মশাই, গোল হলো না। রেফারি ওই লম্বা টানা বাঁশি বাজিয়ে দিল। খেলা শেষ। এখন দয়া করে আমাকে একবার দেখুন, কীরকম অপসাদগ্রস্ত আমি। কাঁধ ভেঙে আসছে। দেখুন আমার টিমটাকে আমি কত ভালোবাসি, কিন্তু তাতে টিমের কিছু আসে যায় না, আসেও না। ওরা আমাকে চেনে না। অথচ আমি প্রতিটি হাজিরাতে হারজিতের পর কত হেসেছি, লাফিয়েছি, কেঁদেছি, চাপড়ে দিয়েছি অচেনা লোকের পিঠ। খামোখা তাতে কারো কিছু আসে যায় না। এই যে সকাল থেকে চাঁদ আর তিনজন মানুষের কথা ভেবে চিন্তারত রয়েছি, ভালো করে ভাত খেতে পারিনি উত্তেজনায়, এতেও বা কার কি আসে যায়? দয়া করে আমাকে একবার দেখুন না। আমি জানি আপনি লেগ টেবিলের আপনার টিমের অবস্থা দেখে বিব্রত, তার ওপর চাঁদ আর সেই তিনজন মানুষের কথা ভাবছেন। ভাবতে ইচ্ছে করছে আপনার। কত কিছু ঘটে যাচ্ছে পৃথিবীতে। 3.5 ফুট লং জাম্প দিচ্ছে মানুষ, গুলিতে মারা যাচ্ছে প্রেসিডেন্ট, ভোটে হেরে যাচ্ছে আপনার দল, বিপ্লব আসতে বড় দেরি করছে। তাই আমি অরবিন্দ বাবু, ব্যাংকের ক্লার্ক, আপনার এত কাছে থাকা সত্ত্বেও আপনি আমাকে দেখতে পাচ্ছেন না। ওই যে দোতলার বারান্দায় রেলিংয়ের ওপর ঝুঁকে দাঁড়িয়ে আছে আমার 4 বছর বয়সের ছোট্ট ছেলেটা, হাপু। বড় দুরন্ত ছেলে, সকাল থেকে বায়না ধরেছে রথের মেলায় যাবে বাবা, খুব তাড়াতাড়ি ফেরো। ওই যে এখন দাঁড়িয়ে আছে আমার জন্য, ঝাঁকড়া চুলের নিচে জল করছে না দুখানা চোখ। আমি এত দূর থেকেও দেখতে পাচ্ছি। আমি সিঁড়িতে পা দিয়েছি মাত্র, ও ওপর থেকে দুমদাম করে নেমে আসছে। ওর মা ওপর থেকে চেঁচাচ্ছে, হাপু ওই, কোথায় গেলি? ও হাপু ওই। একগাল হেসে হাপু ঝাঁপিয়ে পড়লো প্রায়। কত দেরি করলে বাবা, যাবে না? হ্যাঁ মশাই, বাইরে থেকে ফিরে এলেই এই আপনজনের মধ্যে আমি হাঁপ ছেড়ে বাঁচি। কচি ছেলেটাকে ডুবিয়ে দিলে মনে হয় একটা অদৃশ্য স্নান করে দিচ্ছে যে। বললাম, যাবো বাবা, বড় খিদে পেয়েছে, একটু বিশ্রাম করে খেয়ে নি। যতক্ষণ আমি বিশ্রাম করলাম ততক্ষণ হাপু আমার গায়ের সঙ্গে লেগে রইল। উত্তেজনে বলল, শিগগিরই করো বাবা। ওর মা ধমক দিতেই বড় মায়া। বললাম, আহা বকো না, ছেলে মানুষ। আসলে ওর নেই আঁকড়ে ভাবাটুকু বড় ভালো লাগে আমার। দুটো দুরন্ত ছেলে মেলায় পা দিয়েই হাত ছাড়িয়ে ছুটে যেতে চায়। বললাম, ওরকম করো না হাপু, হাত ধরে রাখো। আমার হাত ধরেই তুমি ঠিক মতো মেলা দেখতে পাবে। ও কেবল এদিক ওদিক তাকায়, তারপর ভীষণ জোরে চিৎকার করে জিজ্ঞেস করে, ওটা কি বাবা, ওটা কি বাবা? আর ওইখানে? আমি ওকে দেখিয়ে দিই, ওটা নাগরদোলা, ওটা সার্কাসের তাঁবু, আর ওটা মৃত্যুকূপ। আজ তো একটা পাঁপড় ভাজা হাতে নাগরদোলায় উঠে গেল হাপু। ওই যে দেখা যাচ্ছে তাকে, আকাশের কাছাকাছি উঠে হি হি করে হেসে হাত নাড়ছে, সাই করে নেমে আসছে, আবার উঠে যাচ্ছে। সারাক্ষণ আমার দিকে চেয়ে হাসছে হাপু। দেখে মন ভরে যায়। মৃত্যুকূপের উঁচু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ওকে দেখলাম। দেওয়াল বেয়ে ভীষণ শব্দে ঘুরে ঘুরে নেমে যাচ্ছে সে, তীব্র বেগে মোটরসাইকেলে। ও আমাকে আঁকড়ে ধরে থেকে দেখলো। তারপর আধ ঘন্টার সার্কাস দেখলাম। দুই মাথাওয়ালা মানুষ, সিটিং ডল, 8 ফুট লম্বা লোক। হাপুর কথাবার্তায় থেমে গেল, ঝলমল করতে লাগলো চোখ। বাইরে এনে ওকে ছেড়ে দিলাম, আমার আশেপাশেও হাঁটতে লাগলো। ওর হাতে ধরা হাতটা থেমে গিয়েছিল বলে আমি ওর হাত ছাড়িয়ে দিলাম। ও তো এগিয়ে যাচ্ছে আমার হাত ছেড়ে। দোকান সাজানো এক গাদা হুইশাল দেখতে ছুটলো। আবার এগিয়ে গিয়ে দাঁড়ালো একটা দোকানে। সেখানে এরোপ্লেন দৌড় উঠছে। তারপর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এয়ার গান আর রংচং বল দেখতে দেখতে। আস্তে আস্তে পা ফেলছে, ক্রমে ভিড়ের মধ্যে চলে যাচ্ছে হাপু। আমি তখন আমার টিমটার কথা ভাবছিলাম। খামোখা একটা পয়েন্ট নষ্ট হয়ে গেল আজ। যাদের থেকে চলছে 3 জন মানুষ, ওরা কি পৌঁছতে পারবে? হঠাৎ খেয়াল হলো হাপুকে দেখা যাচ্ছে না কোথাও। ভিড়ের মধ্যে 1 সেকেন্ডে আগেও ওর নীল রঙের শার্টটা আমি দেখেছি। এক্ষুনি সেটা টুপ করে আড়াল হয়ে গেল। হাপু বলে ডাক দিলেও আমি ছুটে গেলাম। হ্যাঁ মশাই, আপনারা কেউ দেখেছেন নীল জামা পরা 4 বছর বয়সী একটা ছোট্ট ছেলেকে? তার নাম হাপু।
বড় দুরন্ত ছেলে, দেখেননি? ঝাঁকড়া ঝাঁকড়া চুল, জল জলে দুটো চোখ। না না, ওই পুতুলের দোকানের সামনে যে দাঁড়িয়ে ছিল আছে সে নয়। ও ওর দিক যদিও অনেকটা এরকম দেখতে সে। না, তার চেহারার কোনো বিশেষ কিছু চিহ্ন আমার মনে পড়ছে না। খুব সাধারণ চেহারা, অনেকটা আমার মতোই। কেবল বলতে পারি যে তার বয়স 4। তার গায়ের নীল জামা, তার নীল জামা পরা ছেলে এখানে রয়েছে। 4 বছর বয়সেও অনেক। না মশাই, আমার পক্ষে ঠিকঠাক বলা সম্ভব না। এত এই এত হাজার হাজার ছেলের মধ্যে ঠিক কোনজন আমার হাপু? আর বোধ হয় হাপুর পক্ষে বলা সম্ভব নয় এতজনের মধ্যে কোনজন বুঝলেন না। ওর মাও একবার ঠিক করতে পারেনি। যদি হাপুকে দেখতে পান তবে একে একবার দয়া করে বলে দেবেন যে এই যে আমি ওর বাবা। এই আমাকে একটু দেখে রাখুন দয়া করে, কাইন্ডলি ভুলে যাবেন না। গল্পটা এখানে শেষ হয়ে গেল। কেমন হয়েছে বলবেন আপনি? হ্যাঁ, গল্পটা ভালোই লাগলো। মানে বিশেষ করে যেটা আমার মনে পড়ছিল গল্পটা পড়তে পড়তে, যে এখনকার সময় যেরকম ফোন চলে আসছে, তো সবাই রাস্তাঘাটে বেরোলে সবসময় ফোন নিয়ে থাকে, ফোনটাকেই দেখে। এমনি মানুষের সাথে কথা বলা বা মেশা, কারোর সাথে পাশাপাশি গেলেও কখনো কেউ কারোর সাথে কথা বলে না, ফোনের দিকেই থাকে, তো সেসবকে নিয়েই মানে আসছিল আর কি। ঠিক আছে, আসছি আজকে। ধন্যবাদ। নতুন একটা গল্প নিয়ে আবার দেখা হচ্ছে।